সুপ্রিয় তাহলে আপনারা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ দিবেন। আমাদের রাজনীতিতে বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাই, সংসদের বিরোধী দল সংসদ এবং সংসদের বাহিরে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে বেড়ান কি দেশটা শেষ হয়ে যাচ্ছে। এই দেশের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আগে যা আওয়ামী লীগ রেখে গিয়েছিল, ইউনূস সরকার যে রেখে গিয়েছিল, তাও বিএনপি সরকার ফুকলা করে দিচ্ছে। কিন্তু কিভাবে ফুকলা করে দিচ্ছে আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। তো আবার যদি আমরা সরকারি দলের মন্ত্রী এমপিদের বক্তব্য শুনি এবং তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনি, যিনি প্রধানমন্ত্রী, বিলেতি প্রধানমন্ত্রী আমি বলি, কিন্তু বিলেতি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলে আমরা দেখতে পাই তিনি তো প্রতিনিয়ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন, খাল খনন করছেন, কাঠ দিচ্ছেন, ডিজেলের লম্বা লম্বা লাইন ধরাচ্ছেন, যা নিয়ে বাংলাদেশের মানুষ হাসি ঠাট্টা অবাক করছে, আবার অনেক উপকৃত হচ্ছে। কিন্তু বিরোধী দল বলে না দেশ তো বিরোধী দল বলে দেশ শেষ হয়ে যাচ্ছে, আর সরকারি দল বলে না দেশ তো ঠিক রয়েছে, দেশ তো আরো উন্নত হচ্ছে। আমরা যে উন্নয়ন করছি, আমরা যেগুলা দেখাচ্ছি, লম্বা লম্বা লাইনের উন্নয়ন করছি, এগুলা তো বিরোধী দল দেখছে না। এই দেশ তো কয়েকদিন পর ইউরোপ আমেরিকার মতো সিঙ্গাপুরের মতন হয়ে যাবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী বিলেতি প্রধানমন্ত্রী তিনি, এবং তিনি ওনার আশপাশের মানুষগুলো সবাই বিলেতি। তারা তো বিলেত নিয়ে চিন্তা করেন। অনেকেই অক্সফোর্ড, কেমব্রিজ সহ হার্ভার্ড ইউনিভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন। তার মেয়ে একজন ব্যারিস্টার, তিনিও লন্ডনের হালচাল সম্পর্কে জানেন। কিন্তু এই আমাদের বিলেতি প্রধানমন্ত্রী তো বাংলাদেশের যে ওয়েলফেয়ার সিস্টেম চালু করছেন, তাতে তো ইউরোপের মতোই ওয়েলফেয়ার সিস্টেম চালু করছেন। কয়েকদিন পরে তো এই বাংলাদেশে ইউরোপ হয়ে যাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না শুধু দর্শক, এই বাংলাদেশ কি ইউরোপের মতো হচ্ছে, না বাংলাদেশ তার আগের মতোই হচ্ছে। যেমনটা পাকিস্তানে ইমরান খান এক সময় পাকিস্তানের বুদ্ধিজীবীদেরকে বলেছিলেন, তোমরা পাকিস্তানকে বাংলাদেশের মতো বানিয়ে দাও, তাতেই হবে। কিন্তু আমি বলছি বাংলাদেশ আগের বাংলাদেশে ফিরে যাও, যেটা শেখ হাসিনার সময় ছিল। সেই বাংলাদেশের মতন হলেই আমাদের চলবে, আমাদের বেশি উন্নয়নের দরকার নেই। কারণ একটি বঙ্গুর রাষ্ট্র, যে রাষ্ট্র প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে এখনো দাঁড়ানো রয়েছে, যে রাষ্ট্রের প্রবাসী রেমিটেন্স সর্বোচ্চ, প্রবাসীরা দেশের জন্য কাজ করেন বলেই বাংলাদেশ এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। শুধু দর্শক, সাধারণ মানুষ হিসাবে আমি যেমন বুঝতে পারি না, অনেক সাধারণ মানুষও বুঝতে পারেন না যে এই দেশটা কিভাবে ইউরোপ হয়ে যাবে। যে দেশে মাঝরাতে কারেন্ট থাকে না, যে দেশে লম্বা লাইন ডিজেলের জন্য থাকে, যে যে দেশে মাঝরাতে মোমবাতি খুঁজে পাওয়া যায় না। আর যদি সে দেশেই ইউরোপ হয়ে থাকে, তবে আমাদের পাড়ার নেতা, আপনার আমার পাশের বাড়ির নেতা, যিনি জুলাই আগস্ট অভ্যুত্থানের আগেও যার পরিচয় ছিল সাধারণ ঘরের একজন মানুষ হিসাবে, তিনি কেন সংসদে গিয়ে পারাডো গাড়ি খুঁজছেন? তিনি কেন সংসদে গিয়ে কথাগুলো, যে কথাগুলো বলছেন তা মানুষ শুনে হাসছে? তার ব্যাখ্যা নিয়ে তিনি কেন অত তাড়াতাড়ি গাড়ির মালিক হতে চাচ্ছেন, বাড়ির মালিক হতে চাচ্ছেন? তিনি কেন সব জায়গায় খবরদারিত্ব করতে চাচ্ছেন? আমি কথাগুলো বলছি আপনারা নিশ্চয় জানেন। জুলাই অভ্যুত্থানের সময় যে 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে ডিবি হারুন বন্ধু করেছিলেন, তাদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। আর তিনি কেউ নন। বাংলাদেশের রাজনৈতিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে অত্যন্ত প্রভাবশালী একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ। আমি বলছি হাসনাত আবদুল্লাহর কথা আপনাদের সামনে, যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি গত নির্বাচনে দেবিদ্বার কুমিল্লা দেবিদ্বার আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তার বিপক্ষে কিন্তু বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রী
প্রভাবশালী এমপি ছিলেন, যে এমপি এই হাসনাত আবদুল্লাহর হুঙ্কারের কাছে, যে হাসনাত আবদুল্লাহর দম্বের কাছে দাঁড়াতেই পারেননি। সেই মুন্সির কথা আপনাদের নিশ্চয় মনে আছে। সেই মুন্সির প্রতিনিধিত্ব করছেন বর্তমানে কুমিল্লা 4 আসনের এমপি, দেবিদ্বার আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি সম্প্রতি বিভিন্ন বক্তব্য দিয়েছেন সংসদে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বক্তব্য হচ্ছে তিনি সংসদের কাছে গাড়ি চাচ্ছেন, কিন্তু বিরোধী দল বলেছিল এই সংসদে গেলে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। কিন্তু এখন জনগণের করে টাকায় এই হাসনাত আবদুল্লাহ গাড়ি চাচ্ছেন। কিন্তু এখন হাসনাত আবদুল্লাহর কথার মধ্যে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে না? এটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন হাসনাত আবদুল্লাহ কেন গাড়ি চাচ্ছেন। হাসনাত আবদুল্লাহর অভিযোগ অনেক রয়েছে, অনুযোগ রয়েছে, কিন্তু হাসনাত আবদুল্লাহরা বা বিরোধী দল আগে যা বলেছিল এখন কি তা অক্ষরে অক্ষরে পালন করছে না? হাসনাত আবদুল্লাহরা আবার পুরানো দাসের রাজনীতি ফিরে যেতে চাচ্ছেন? এই ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে বিগত অনেক সাংসদরা ব্যবসা করেছেন। তারা ট্যাক্স ফ্রি গাড়ি এনেছেন, আবার তারা ওইটা বিক্রি করেছেন উচ্চ দামে, বিশাল দামে বিক্রি করে তাদের পকেট বাড়ি করেছেন। কিন্তু সবকিছুই ছিল জনগণের টাকা। জনগণের টাকা কেন ওনারা হাসনাত আবদুল্লাহরা বিজনেস করবেন? নতুন প্রজন্মের প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ মুখে সংসদের প্রতিনিধিত্ব হচ্ছে না হচ্ছে না, অনেকে মনে করেন তিনি প্রথাগত রাজনীতির বাহিরে গিয়ে তরুণদের নীতি নির্ধারণীর পর্যায়ের আনা সঠিক সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারছেন না। আবার অনেকে মনে করেন না, তিনি যা বক্তব্য দিচ্ছেন এটাই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের বক্তব্য। অনেকে মনে করেন অভিজ্ঞতার অভাব এবং ভুল মন্তব্যের দায় হচ্ছে হাসনাত আবদুল্লাহ। কিন্তু আন্দোলনের সময় রাজপথ আসানসোলের ফ্লোর আসলে শুধু দর্শক এক নয়। তেমনি ভাবে হাসনাত আবদুল্লাহকে আমাদের বর্তমান স্পিকার, যিনি স্পিকার বলেছিলেন হাসনাত আবদুল্লাহ এটা শাহবাগ নয়, এটা হচ্ছে সংসদ। সংসদের রীতিনীতি মেনেই আলোচনা সমালোচনা করতে হবে। হাসনাত আবদুল্লাহ ভুলবশত সালাউদ্দিন সাহেবকে সালাউদ্দিন ভাই বলেছিলেন। আরও অনেক কিছু তিনি বলেছেন, কারণ তারা তো নতুন হিসাবে তাদের ভুল হতেই পারে। আমিও ভুল ব্যাখ্যা আপনাদের সামনে দিয়ে থাকলে আপনারা একটু সমালোচনা করবেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ যখন এর আগে এমপি না হন, তা থেকেই জুলাই আন্দোলনের পরে হাসনাত আবদুল্লাহ বিশাল একটি ভূমিকা ছিল বিভিন্ন আন্দোলন নিয়ে। হাসনাত আবদুল্লাহ আয় শাহবাগে আয় বললেই সবাই শাহবাগে হুর হুর করে চলে আসছে। এখন হাসনাত আবদুল্লাহ সংসদেও ডাক দিলে কেউ আসে না, সাংসদ হওয়ার পরও আসে না, কারণ কি? এ নিয়ে আমাদের রাজনৈতিক মহলে অনেক কৌতূহল রয়েছে। কিন্তু কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহর একটি সুন্দর উক্তি ছিল সংসদের মধ্যে। তিনি বলেছেন কি, আমরা জাতির স্বার্থে বিশ্বাসঘাতকতা করেছি, যা যেমন প্রশংসিত হয়েছে তেমনি বিরোধী দলগুলো মনে করে আন্দোলনের সুফল শুধু হাসনাত আবদুল্লাহরা এবং এনসিপির 6 জনই বুক করছে। এনসিপি তো ডক্টর ইউনূসের সরকারের সময় কি ছিল? একটি পাওয়ারফুল সরকার ছিল, যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, যাদের কোনো নিবন্ধন ছিল না। তারা জাতিসংঘ পর্যন্ত ডক্টর ইউনূসের আশপাশে চলে গেছে। তাদের ছাড়া এই ডক্টর ইউনূস কোনো সিদ্ধান্তই নিতেন না। তারা আজকে সাংসদ হয়েছেন। সাংসদ হয়ে তারা কি তাদের স্বাদ আহ্লাদ এবং ক্ষমতা ভোগ করছেন, আর জনগণ কি করছে? জনগণ লম্বা লম্বা লাইন ধরে তেলের জন্য হাহাকার করছে। এখন অনেক আলোচনা বিতর্ক রয়েছে হাসনাত আবদুল্লাহর গাড়ি চাওয়া নিয়ে। গাড়ির দাবি ও শাক দিয়ে মাছ ডাকা। এমপি হিসাবে শপথ নেওয়ার পর দিন থেকেই এমপিদের অফিস ও যাতায়াত সুবিধার দাবি ও পরবর্তীতে সরকারি গাড়ির জন্য আকুল আবেদন
সোশ্যাল মিডিয়া বড় ধরনের হাসনাত আবদুল্লাহর বিপক্ষে জোর তুলে বিক্ষোভ হাসনাত আবদুল্লাহরা বিক্ষোভ করেছেন। এখন বিক্ষোভ কি তাদের সেই বিক্ষোভ কি আজকে বিলাসিতা পরিণত হচ্ছে? যে তরুণরা গাড়ি বহর বা বিএনপি কালচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন, সংগ্রাম করলেন, তারা এমপি হওয়ার পর 70,000 টাকা বেতন নিচ্ছেন, যাতায়াত খরচ নিচ্ছেন, গাড়ি বাড়ির সবকিছু ফিরিয়ে নিচ্ছেন। এখন তিনি কি করছেন? গাড়ির জন্য হাহাকার করছেন। এটি আমাদের সোশ্যাল মিডিয়া নেটিজনদের কাছে চরম হাস্যকর এবং স্ববিরোধী মন্তব্য স্ববিরোধী বলে মনে হচ্ছে। এ নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহর আরেক সহকর্মী, যিনি এনসিপি ছেড়ে চলে গিয়েছেন। অত্যন্ত প্রভাবশালী ছিলেন ডক্টর তাসনিম জারা, যিনি ইউরোপে লেখাপড়া করেছেন। ডক্টর তাসনিম জারার মতো অনেকেই এমপিদের বিলাসিতাকে জুলাই রেভলিউশন এর মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে কড়া সমালোচনা করেছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ যে সংসদে বলেছেন তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু এখানে তাসনিম যারা বলছেন হ্যাঁ রিয়েলি হাসনাত আবদুল্লাহরা তাদের বিপ্লবের আগের এবং পরের মধ্য দিয়ে বক্তব্য এবং সংসদের বর্তমান কার্যকলাপে তারা জাতির সাথে আসলে বিশ্বাসঘাতকতা করেছে। বিতর্ক এবং কৌতুক জোশী বক্তব্য ও দাবির খোলাখুলি। হাসনাত আবদুল্লাহর বক্তব্য হচ্ছে আমার বাড়ায় গাড়ি চালাতে হয়। সংসদে তার এই আক্ষেপ নিয়ে তুমুল কৌতুক হয়েছে। নেটিজেনরা ব্যঙ্গ করে বলেছেন জুলাইয়ের রাজপথে যে সাহসিকতা ছিল, গাড়ির লুবে তা চুনকাম হয়ে গেল। হাস্যকর বক্তব্য দিয়েছেন আইনমন্ত্রী হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে বলেছেন, কি বলেছেন? হাসনাত আবদুল্লাহ জোশী মানে রোমাঞ্চকর মজাদার বক্তব্য দিয়েছেন বলে সংসদ আইনমন্ত্রী মন্তব্য করেছেন। তখন তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। সংসদে যখন সিরিয়াস আইন প্রণেতার চেয়ে বিনোদন বেশি দেখা দেয় বা ভুল শিকারের বা অ্যাপোলজির চ্যাপ্টার খোলা হয়, তখন বিএনপির সিনিয়র নেতাকে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী না বলে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন। পরে এই জন্য হাসনাত আবদুল্লাহ আবার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো, আভ্যন্তরীণ বিভেদ এনসিপি বনাম বিএনপি রয়েছে, জামাত বনাম আবার এনসিপিও রয়েছে, কিন্তু এনসিপি আবার জামাতের পেটের মধ্যে ঢুকে গিয়েছে। জামাতের সাথে তারেক রহমানের বৈঠক ও এনসিপির কমিটিতে হাসনাত আবদুল্লাহর উপস্থিতি বিভিন্ন আলোচনা সমালোচনা এবং রাজনৈতিক মহলে প্রতিনিয়ত কৌতুক সৃষ্টি হচ্ছে। আর হাসনাত আবদুল্লাহরা আবার কথায় কথায় কি বলেন, তারা বিএনপিকে হুমকি দেন আরেকটি অভ্যুত্থান ঘটিয়ে দিবেন। হাসনাত আবদুল্লাহ তো কয়েকদিন আগেই একটি হুঁশিয়ার করে দিয়েছেন সংসদের বাহিরে সরকারকে বলেছেন সংস্কার থেকে জুলাই রেভলিউশনের যে ম্যান্ডেটরি কাগজপত্র রয়েছে, যে কলামগুলো রয়েছে, তা থেকে যদি সরকার পিছপা হয় তাহলে সরকারকে যে কোনো সময় তারা ফেলে দিবেন। সাধারণ মানুষ তাদের ডাকের রাস্তায় 80% মানুষ চলে আসবে, এমনকি ডক্টর ইউনূসরাও চলে আসবেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই? বাস্তবে দেখতে পাই সাধারণ মানুষ বলেন এই হাসনাত আবদুল্লাহদের কথায় আর কোনো সাধারণ মানুষ সংসদে তো দূরের কথা, রাজপথে তো দূরের কথা, সাধারণ যে বনের বিড়ালরাও চলে আসবে না। সাধারণ মানুষ বুঝে গিয়েছে তারা সংসদে যাওয়ার জন্যই, তারা ক্ষমতার জন্যই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমি আপনাদেরকে এখন সংক্ষেপে বলছি, হাসনাত আবদুল্লাহ এমপি হওয়ার বিষয়টি একটি পরীক্ষা ছিল, এই জাতির জন্য একটি পরীক্ষা ছিল। তিনি কি রাজপথের সংসদে ধরে কার্যকর আইন প্রণেতা হতে পারবেন? যদি পারেন তাহলে তিনি গাড়ির সুবিধা কেন নেবেন? আর যদি তিনি গাড়ির সুবিধা নেন তাহলে তিনি তার এই দুই ময়ূরের মাঝামাঝি অবস্থান করছেন। নিজের পকেটের উন্নয়ন করছেন, তিনি
এত বড় গাড়িতে চড়বেন কিভাবে ভাই? তিনি যে পারাডো গাড়ি নিয়ে চড়তে চান, তিনি এত দামি গাড়ি নিয়ে চড়বেন কিভাবে? যিনি একজন রাজমিস্ত্রির ছেলে ছিলেন, তাকে তো একবার চিন্তা করতে হবে, অতীতকে চিন্তা করতে হবে, পরিবারকে নিয়ে চিন্তা করতে হবে। মানুষ যেন পচা ডিম তার উপর নিক্ষেপ না করে। আজকাল তো বাজারে পচা ডিমও পাওয়া যায় না ভাই। কিন্তু শেষ পর্যন্ত আমি আপনাদের বলছি, একটাই কথাই বলবো, রাজনীতি থাকুক বা নাই থাকুক, হাসনাত আবদুল্লাহরা থাকুক বা নাই থাকুক, আমাদের হাসিটা, আপনার আমার হাসিটার জন্য বাংলাদেশের জন্য চিরজাগরুক থাকে। কারণ আমাদের নেতারা তো আমাদের হাসির খোরাক জুগাচ্ছেনই। আমরা হাসতে হাসতে অন্তত পচা ডিমের দামটা যেন ভুলে থাকি। এই পর্যন্ত দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।